আসসালামু আলাইকুম। বিগত কয়েকদিন বলতে এই যে 2019-এর কুরবানি ঈদ শেষ হলো, কুরবানি ঈদ শেষ হওয়ার পর থেকে আমরা ফেসবুক, তারপর আমাদের যে প্রিন্ট মিডিয়া, এসব কিছুর মাধ্যমে আমরা যারা আমাদের কিছু গ্রুপ আছে ফেসবুকে, যারা আমরা গরুর খামারি, তো আমরা এগুলো থেকে সব কিছু থেকে আমরা জানতে পারছি সেটা হলো যে পোশাকের বিনিময়ে পোশাক যাবে, মাংস আসবে। তো এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আসলে আমরা মোটামুটি সবাই আলোচনা করছি। আমরা খামারি থেকে ভোক্তা, ভোক্তা থেকে খামারি, সবাই মোটামুটি আমরা কম বেশি এই মাংস এবং পোশাক একটির বিনিময়ে আরেকটি, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো এই আলোচনার আসলে অনেকেই ভাবছে যে খামার ধ্বংস হয়ে যাবে, আবার অনেকেই ভাবছে যে দেশের বাজারে মাংসের দাম কমে যাবে। তো সর্বোপরি একটা ধোঁয়াশার মধ্যে আমরা সবাই আছি। তো এই ধোঁয়াশার মধ্যে আসলে আমরা যারা তরুণ উদ্যোক্তা বা আমরা ছোট খামারি বা প্রান্তিক খামারি যাই বলি না কেন, আমরা বাংলাদেশের যে প্রাণীজ আমিষের যে ঘাটতি বা বাংলাদেশকে প্রাণীজ আমিষের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ করে তোলা, এই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা মূলত খামার এবং নিজেরা যেন স্বাবলম্বী হতে পারি, এটাকে সামনে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ছোট ছোট খামারিরা। কিন্তু কিছুদিন পরই দেখা যায় যে নতুন নতুন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যার মধ্যে একটি হলো কিছুদিন আগে আমরা দেখলাম, শুরুর দিকের কথা যদি বলি, সেখানে হলো পোলট্রি মুরগির মাংস এবং ডিম, এটা নিয়ে দেখলাম বেশ সরগরম ছিল কিছুদিন। যখনই এটা দেখলাম যে আমরা একটা উদীয়মান অবস্থায় চলে গিয়েছে বাংলাদেশের পোলট্রি শিল্প, ডিম এবং মুরগির মাংসটা, তো তখন ছড়ানো হলো যে এর মধ্যে ক্ষতিকারক উপাদান পাওয়া গিয়েছে, ক্ষতিকারক উপাদান আছে, যেখানে প্রচুর পরিমাণ এটার ভোক্তা ছিল, ওই জায়গা থেকে এটা এখন আসলে অনেকটুকুই কমে গিয়েছিল। তো এখন আবার বাজারের অবস্থা আবার স্থিতিশীল হয়েছে। এর মধ্যে আবার বার্ড ফ্লু থেকে শুরু করে আরও অনেক কিছুই এর মধ্যে দেখা গিয়েছে যে এফেক্টেড করেছে। তো এগুলো সব কিছু মিলিয়ে যেই বাংলাদেশের যে বাজারটা আমরা বাংলাদেশের মানুষজন কষ্ট করে আমরা তৈরি করি, দেখা যায় যে কিছুদিন পরপরই উদীয়মান জায়গাটা কেন যেন ধ্বংসের সম্মুখীন হয়ে যায় বা আমরা একটু নড়বড়ে অবস্থায় চলে যাই। তো এই ডিম আর মাংসের বাজারটা শেষ হওয়ার পর তারপর আবার শুরু হলো ডেয়ারি শিল্পটাকে নিয়ে, সেটা হলো দুধ। যেমন বাজারে যেমন আমাদের খামারিদের দুধ আছে, ঠিক এটার পাশাপাশি হলো এই অনেক নকল দুধের কারখানাও আছে, এবং দেখা যাচ্ছে যে অনেকে নকল দুধ বানাচ্ছে, দুধের সাথে ভেজাল মেশাচ্ছে, এমন লোকজনের সংখ্যাও অনেক। তো কিছুদিন আগে একটা গবেষণাও করা হয়েছিল, তো গবেষণার পরবর্তী এখনকার কি অবস্থা এটা সবাই দেখেছেন, এবং আমরাও কতটা ক্ষতির সম্মুখীন হয়েছি এই গবেষণা লব্ধ জিনিস নিয়ে, যেখানে আসলে সরকারের উচিত ছিল এই অসাধু ব্যবসায়ী বা অসাধুভাবে যারা দুধের মধ্যে ভেজাল মেশাচ্ছে বা দুধটাকে যারা অন্য কোনো দিকে চোখ সরিয়ে নিতে যাচ্ছে আমাদের ডেয়ারি শিল্প থেকে, তো আসলে এই জিনিসগুলো যদি আরও একটু যুগোপযোগীভাবে ব্যবস্থা নেওয়া হতো, আমার মনে হয় আমরা খামারি যারা আছি আমরা আরও প্রচুর পরিমাণ আমাদের দেশের জন্য আমরা অবদান রাখতে পারতাম, এবং আরও অনেক স্বল্প মূল্যে আমরা দুধের যে বাজারটা আছে আমরা দুধ সরবরাহ করতে পারতাম সবাই। তো এখন দুধ থেকে আরেকটু যদি চোখ সরাই, তারপর আমরা দেখতে পারবো চামড়া। আমি ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের দেশের যে গরুর চামড়াগুলো মোটামুটি তখন যদি 40,000 টাকার গরু হতো, ছোটবেলায় যখন দেখেছি, তখন আসলে এখন বর্তমানের 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকার গরুর যেই পরিমাণ সাইজ হয়, তো 40 থেকে 45,000 টাকা ছিল সর্বোচ্চ টাকা তখন, আর 60-70 হাজার টাকা হলে এটা আসলে কথাই ছিল না, এত বড় বড় গরু পাওয়া যেত ওই সময়গুলোতে। তো ওই গরুগুলোর যে চামড়াগুলো, তখন চামড়ার দাম ছিল 1700 টাকা, 1800 টাকা, 1900 টাকা, আর একেবারে বড় যেই গরুগুলো এটা ছিল 2400, 2500, 2600 এরকম করে চামড়ার দাম ছিল। কিন্তু চামড়ার এখন অবস্থাটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে চামড়াটা এখন ফ্রি দিতে চাইলেও কেউ গাড়ি ভাড়া দিয়ে চামড়াটা নিয়ে যেতে চায় না। তো সেই চামড়ার পর নতুন করে এখন যদি আবার তাকাই, আমরা এখন দেখব যে গরুর যে মাংস, এই গরুর মাংসটাকে নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে আরেকটা ধূম্রজাল। সেই ধূম্রজালের ফাঁকে আরেকটু বলে নেই, আমি আমার গরুর খামারের পাশাপাশি আমার ফ্যাব্রিকের ব্যবসা আছে। চায়না থেকে আমি নিজেও ফ্যাব্রিক ইম্পোর্ট করে নিয়ে আসি,
এক্সপোর্ট এলসির এগেনস্টে। তো এই কাপড়ের ব্যবসা থাকার কারণে মোটামুটি বাংলাদেশ বাজার থেকে যারা তৈরি পোশাক নিচ্ছে, রেডিমেড গার্মেন্টসগুলো নিচ্ছে, মোটামুটি তাদের মার্কেট কোন কোন দেশে আছে এবং কোথায় কোথায় তারা বাজারজাতকরণ করেন, আমাদের বাংলাদেশের যারা উৎপাদন ভেন্ডর যারা আছেন বা যারা ফ্যাক্টরি আছে যে গার্মেন্টসগুলো, মোটামুটি কম বেশি সবাই পরিচিত। ব্রাজিলের মার্কেট আমাদের আসলে অনেক পুরানো একটা মার্কেট। ব্রাজিলে আমরা প্রচুর পরিমাণে কাপড় আমরা রপ্তানি করছি এবং বিজিএমই এর নতুন যিনি সভাপতি হয়েছেন আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক সাহেবের স্ত্রী, তো উনি আবার আরও যেন প্রচুর পরিমাণে কাপড় আমরা রপ্তানি করতে পারি ব্রাজিলের মার্কেটে, এই জন্য উনি আসলে আমার মনে হয় যে আবার বাজারটাকে আরও নতুন করে তৈরি করার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন এবং সেই লক্ষ্যে উনি গিয়েছেনও, কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। তো যেই ধারণাপত্রটা তৈরি করা হয়েছিল 4টি দেশ, সেটা হলো আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে আছে এর মধ্যে। তো এই সবগুলো মিলিয়ে যে ধারণাপত্র ওনারা তৈরি করেছিল, সেই ধারণাপত্রের মধ্যে ব্রাজিলের কিছু ব্যবসায়ী তারা চেয়েছেন যেন বাংলাদেশেও যেন আমরা শুল্কমুক্তভাবে এবং ব্রাজিলের বাজারে যেন আবার শুল্কমুক্তভাবে আমরা যেন কাপড়ের বিষয়টা ওনারা যেন দেখেন, আর আমরা যেন তাদের যেন মাংসটা যেন আমরা আমাদের দেশে নিয়ে আসি। তো আমাদের দেশে কিন্তু মাংস এটা নতুন না, বেশ অনেক দিন যাবতই বাংলাদেশের বাজারে মাংস আসছে, বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। তো এই বছর 2019-এ এসে আমরা দেখলাম যে এটা খুব সরগরম হয়েছে মাংসের বিষয়টা। এখন আসলে সরগরম হওয়ার কারণও আছে, আমাদের দেশে প্রচুর পরিমাণ শিক্ষিত লোক বা বেকার তরুণ তরুণী যারা আছে, এটা একটা আমি বলবো যে উদীয়মান সেক্টর আমাদের এই মোটা তাজাকরণ এবং ডেইরির যে সেক্টরটা, এবং এটা উদীয়মান দেখেই আমরা রাজাবাবু, কালাবাবু, পালসার বাবু থেকে শুরু করে আমরা অনেক নামের মেসি, বস, অনেক নামের আমরা গরু পেয়েছি এবং এর মধ্যে কিছু কিছু গরু পেয়েছি ইম্পোর্টেড গরু এবং কিছু কিছু জিনিস পেয়েছি যে যারা দেশের বাজারে তারা তৈরি করেছে এবং অনেক হাস্যকর জিনিসের যেমন তৈরি হয়েছে, যেমন গরুর খাবারে অনেকে মাল্টা থেকে শুরু করে নুডলস পর্যন্ত নিয়ে গিয়েছে, আবার অনেক হৃদয় বিদারক জিনিসেরও অবতারণা হয়েছে, যে এক বাবা তার মুক্তিযোদ্ধা ভাতার টাকা দিয়ে একটি গরু কিনে দিয়েছিল তার সন্তানকে, সেই গরুটি সে তার বিক্রির সময় প্রচুর পরিমাণ সে কান্নাকাটি করেছে, এগুলো আমরা দেখেছি ফেসবুকের কল্যাণে। তো বর্তমানে এখন যে অবস্থা বাংলাদেশের, যে একটার পর একটা মুরগি গেল, ডিম গেল, তারপর দুধ গেল, এখন তৈরি হচ্ছে গরুর মাংস নিয়ে। তো গরুর মাংস নিয়ে যে অবস্থাটা, এটা নিয়ে আসলে আমরা অনেকে ভয়ে আছি, আবার অনেকে এটাকে উড়িয়ে দিতে যাচ্ছি। তো আমরা আমার নিজের অবস্থান থেকে আমি যদি মনে করি যে বিজিএমই তারা তাদের অবস্থান থেকে তারা যদি চিন্তা করে, আমি বলবো তারা অবশ্যই ঠিক কাজটি করেছে, কারণ তারা চাচ্ছে বাংলাদেশ থেকে যেন তৈরি পোশাক খাতের আরও যেন নতুন নতুন মার্কেট তৈরি করতে পারে এবং আরও যেন প্রচুর পরিমাণ যেন তারা রপ্তানি করতে পারে। ঠিক সেইভাবে আমার মনে হয় আমাদের দেশে যারা এই ডেইরি সেক্টর এবং ফ্যাটেনিং সেক্টর নিয়ে আমাদের যে সকল মন্ত্রণালয় যারা কাজ করছেন বা সরকারের দায়িত্বপ্রাপ্ত যে সকল লোকজন যারা আছেন, আমার মনে হয় তারা যদি ঠিক বিজিএম-এর মতো তারাও যদি আমাদের এই জিনিসটাকে নিয়ে চিন্তা করে যে আমরা রপ্তানি করব বা আমাদের দেশে কিভাবে আমরা স্বয়ংসম্পূর্ণতা আমরা অর্জন করতে পারবো। আমরা গরুর দিকে যদি তাকাই, গরুর সর্বাগ্রে যে জিনিসটা আমাদের বিবেচনায় আসে সেটা হলো গরুর গোখাদ্য। যেখানে আমাদের দেশে গমের দাম কম, সেখান থেকে আমাদের গমের ভুসির দাম বেশি, যেখানে আমাদের দেশে ডালের দাম কম, সেখান থেকে ডালের ভুসির দাম বেশি। তো এই জিনিসগুলো বিবেচনা করলে দেখা যায় যে আসলে আমার মনে হয় যে একটা সিন্ডিকেট এটা ইচ্ছা করে আমাদের দেশের যে গোখাদ্যগুলো আছে, যেগুলো গরু খাচ্ছে বা গরুর জন্য প্রয়োজনীয় যেই খাবারগুলো, এই খাবারগুলো যেন আকাশচুম্বী দাম হয়ে যাচ্ছে দিন দিন। যেই গরুর ভুসির দাম ছিল 15 টাকা, 16 টাকা, 17 টাকা, 18 টাকা, এটা এখন 40 টাকার নিচে পাওয়াই যায় না। ইভেন যারা গরুর জন্য ক্যাটেল ফিড বানাচ্ছেন, গরুর ক্যাটেল ফিডগুলো এমন আকাশচুম্বী দাম হয়ে যাচ্ছে যে আসলে গরুটা এমন হয়ে যাচ্ছে মানুষের কাছে এখন যে এটা আর কিছুদিন পরে হয়তো বা গরুর দামের ধারে কাছে পর্যন্ত কেউ যেতে পারবে না। কিন্তু আমরা যারা তরুণ খামারি আছি, আমরা যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা সহ যারা পুরাতন খামারি, সবাই মিলে আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, যেন দেশের মানুষের প্রাণীজ আমিষের ঘাটতি যেন আমরা পূরণ করতে পারি এবং দেশ যেন আমরা মাংসে যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারি। একসময় আমরা সবাই তাকিয়ে থাকতাম
ইন্ডিয়ার বাজারের দিকে, যে ইন্ডিয়ার গরু আসলে বাজারের দাম একদম তলানিতে চলে যাবে, কিন্তু এই দৃশ্যপট কিন্তু পরিবর্তন হয়েছে। এখন ইন্ডিয়ার গরু আসে না, গরু চোরাই পথে আসলেও প্রচুর কম গরু আসে। কিন্তু আমাদের দেশে এখন আমরা জাত উন্নয়নে সচেতন হয়েছি। অনেক সমস্যা আছে, সমস্যা থাকা সত্ত্বেও আমরা অনেকটুকু সচেতন হয়েছি। আমার মনে হয় আগামী আর 4-5 বছরের মধ্যে আমরা আরও অনেকটুকু অগ্রসর হয়ে যাব। কিন্তু এটার মধ্যে যদি সরকারের সহযোগিতা এবং সরকারি যে সকল মন্ত্রণালয় আছে এগুলোর যদি সহযোগিতা আমরা যদি পর্যাপ্তভাবে না পাই, তাহলে মনে হয় আমরা অন্যান্য যেই জিনিসগুলোর নাম এতক্ষণ অবতারণা করেছি ওগুলোর মতো হয়তোবা মুখ থুবড়ে পড়ে যাবে আমাদের এই মোটাতাজাকরণ শিল্প বা আমাদের ডেইরি যে সেক্টরটা আছে এই জিনিসটা। তাই উদাত্ত আহ্বান জানাবো সবার কাছে, পোশাক শিল্পের রপ্তানি যেমন আমাদের দেশে খুবই দরকার, সেই সাথে আমাদের দেশের আবার যারা আমাদের উদ্যোক্তা আছে বা আমাদের খামারি ভাই বোনেরা যারা আছে আমাদেরও টিকে থাকা দরকার। এবং পোশাকের রপ্তানির পাশাপাশি আমাদের দেশের যে প্রাণীজ আমিষের ঘাটতি, এবং সর্বোপরি আমাদের দেশের যেন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কুলি মজুর থেকে শুরু করে সেই অট্টালিকার ধনী ব্যবসায়ী পর্যন্ত সবাই যেন গরুর মাংস, রেড মিট আমরা যেটাকে বলি, সবাই যেন আমরা সেই মাছে ভাতে বাঙালি আমরা যেভাবে বলি গর্ব করে, ঠিক ওইভাবে যেন আমরা সবার সব কিছু ক্রয় মূল্যের মধ্যে যেন রাখতে পারি এবং সবার ইনকামের সাধ্যের মধ্যে যেন থাকতে পারে, সেই চেষ্টাকে যেন ব্যাহত করা না হয় এবং এটাকে যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য সবারই সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এবং আমরা চেয়ে আছি সরকারের দিকে যে সরকার যেন আমাদের জন্য যেটা ভালো হবে সেই কাজটাই যেন করে। আমরা বিগত দিনেও দেখেছি সরকার যথেষ্ট সহযোগিতা করেছে এবং আগামী দিনেও চাই সরকার যেন আরও সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তো সবার কাছে ছোট একটা প্রশ্ন রেখে আমি আমার আজকের কথাগুলো শেষ করছি। সেটা হলো যে যেই মাংসগুলো আমদানির পরিকল্পনা চলছে আমাদের দেশে, সেই মাংসগুলো আমাদের দেশে যারা আছে তরুণ উদ্যোক্তা বা খামারি ভাইয়েরা যারা ভাই বোনেরা যারা আছেন বা প্রান্তিক কৃষক পর্যায়ে যারা দেখা যায় যে সারা বছর একটা গরু পালেন, গরু পেলে কোরবানির সময় গরুটা বিক্রি করে বা বছরে যে কোনো একটা সময় তারা গরুটা বিক্রি করে, তো সবার কাছেই প্রশ্ন আমার যে এটা আমাদের জন্য ভালো হবে না এটা আমাদের জন্য খারাপ হবে। তো যদি আমাদের ভালো হয় তাহলে তো আর কোনো কথাই নাই, আর যদি আমাদের জন্য খারাপ হয় তাহলে আমি বলবো যে সবাই এটার জন্য প্রস্তুত থাকবেন এবং সরকারের কাছে আমাদের ন্যায্য দাবিটুকু আমরা জানাবো যেন সরকার আমাদের ভালোর জন্য কোনো কিছু করে। সবার উত্তরের আশায় রইলাম। কাওলা ক্যাটেল ক্লাব এবং জামালপুর ক্যাটেল ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন সবাই।